বন্ধুরা, প্রতিদিনকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণমিল ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা, আজকে আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব জেল হত্যা দিবস সম্পর্কে কিছু তথ্য। আজ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নিহত হন মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী ঢাকার জাতীয় নেতা, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামান। জাতির ইতিহাসে একটি বেদনা বিধুর দিন এটি। এর আগে একই বছরের 15ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ এই 4 সহকর্মীকে গ্রেফতার করায় কারাগারে পাঠানো হয়েছিল। কারাগারে বন্দী অবস্থায় এরকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক খন্দকার ফয়জুন্নেসা। চলো তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। শুভ বিকেল। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ ম্যাম। আজকে আবারও আপনাকে পেয়েছি, খুবই ভালো লাগছে। আমারও ভালো লাগছে এরকম একটা প্রাণবন্ত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে। ম্যাম, এখন তো জেএসসির মৌসুম চলছে, জেএসসি পরীক্ষা চলছে। আজকে ইংরেজি প্রথম পত্র এবং এর আগেও 2টো পরীক্ষা শেষ হয়েছে। তো আগামীকালকে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। এমনিতেই ইংরেজি যেহেতু একটা বিদেশি ভাষা, সবারই এটা নিয়ে একটা ভয় থেকেই যায়। আর দ্বিতীয় পত্র মানে গ্রামার, অনেক গ্রামার ব্যাপারটা নিয়ে আসলে স্টুডেন্টদের মধ্যে আছে ভয়টা খুব কাজ করে। এটা কেন? আসলে গ্রামার বিষয়টা কি, গ্রামারটা হচ্ছে যে কোনো ভাষা যে বেসিক একটা কথা বলার রীতি, তাই না? ইংরেজি ভাষার ক্ষেত্রে সেটা হচ্ছে গ্রামার। এখন আমাদের বর্তমানে যেটা আমরা চাচ্ছি কমিউনিকেটিভ ইংলিশ। সো ইফ ইউ টেক ইট অ্যাজ দ্য মিডিয়া অফ কমিউনিকেশন, দেন গ্রামার উইল বি ইজিয়ার টু ইউ। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই আমরা মাতৃভাষার উপর জোর দিতে হবে, মাতৃভাষাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তার পাশাপাশি যে ইন্টারন্যাশনাল যুগে আমাদেরকে এই ইংরেজি ভাষার প্রতি একটু গুরুত্ব দিতে হবে। তো সেজন্য যে চর্চা, একটা কমিউনিকেটিভ ইংলিশের জন্য যে 4টা আমরা জানি 4টা স্কিল প্রয়োজন। ফার্স্ট অফ অল লিসেনিং, দেন স্পিকিং, দেন রিডিং এন্ড রাইটিং। এই চর্চাগুলো বাচ্চাদের মাঝে থাকতে হবে, আমাদেরকেও করাতে হবে। একজন শিক্ষক হিসেবে, একজন মানে অভিভাবক হিসেবে সেগুলো কিন্তু আমাদেরকে কন্টিনিউ করা উচিত। তাহলে কিন্তু এই গ্রামার ভীতিটা থাকে না। কারণ বাচ্চারা দেখায় যেমন কালকের পরীক্ষায় আর্টিকেল, প্রিপোজিশন, প্রথমেই থাকে আর্টিকেল, তারপর থাকে হচ্ছে প্রিপোজিশন কোশ্চেন, মানে এটা নিয়ে একটু কনফিউশন। তো এই যে কনফিউশন কেন হচ্ছে, তুমি ইউ হ্যাভ টু ইউজ ইট, অ্যাপ্লাই ইট ইন ইউর ডেইলি লাইফ এন্ড অবভিয়াসলি গো থ্রু দ্য টেক্সট বুকস। তাহলে কিন্তু আমি প্রপার ইউজটা আমি জানতে পারবো। যেমন প্রিপোজিশনের ক্ষেত্রে কোথায় ইন হবে, কখন বিটুইন হবে, কখন অ্যামাং হবে, এগুলো কিন্তু আমরা সেগুলো ইউজেসটা আমাদেরকে পড়তে হবে। শুধু পড়লেই হবে না, মুখস্থও করা যাবে না, বুঝতে হবে। এবং ইউ শুড ইউজ ইট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, ডেইলি লাইফ। Then it will not be a matter of fear to you or confusion. এটা আর কি। আর অন্য কোনো ব্যাপারে বলতে গেলে, যেমন কালকে তো ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা, যেহেতু আমি প্রথমে বলছি যে এই সময়টুকুতে তোমরা যা পড়া হয়েছে সেটাকে একটু ভালোভাবে রিভিশন দেওয়া। যেখানে আমার একটু দুর্বলতা আছে সেই চ্যাপ্টারগুলো একবার একটু ভালোভাবে দেখে নেওয়া এবং কিছু এক্সারসাইজ সলভ করা, সেটা আমাকে করা উচিত। মানে স্টুডেন্টের কথা বলছি, করা উচিত। আর তারপরে কথা হচ্ছে সুস্থ থেকে টাইমলি পরীক্ষার হলে যাওয়া, তাড়াহুড়া করে পরীক্ষার হলে না যাওয়া। এটা তো একটা দেখা যায় নার্ভাসনেসটা থেকেই যায়। জানেন, এটা সেজন্য আগে মিনিমাম 30 মিনিটস আগে যদি একটা বাচ্চা পরীক্ষা হলে যায়, কারণ সে খাতায় রোল নাম্বারটা ঠিকভাবে লেখা, এগুলো তাকে মেইনটেইন করতে হবে। প্লাস আমি একটা জিনিস আজকে একটু দেখাতে চাচ্ছি যে খাতার যেটা নিটনেস এবং খাতার যে একটা মার্জিন করাটা নিয়ম আছে, সেটাও কিন্তু বাচ্চাদের মেইনটেইন করা উচিত। একটা খাতায় মানে তাকে দেখানো উচিত যে কত 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি যে মার্জিনটা, খুব বড় না আবার খুব ছোট, মানে স্পেসটা যেন এরকম থাকে। আর কোনো কিছু মার্জিনের বাইরে রাখা উচিত না। আর একটা ব্যাপার বলবো যে খাতার নিটনেস যেটা বলেছি, তার পাশাপাশি অ্যান্সার লেখার সময় আমাকে
অবশ্যই যে বাচ্চারা যেন আন্ডারলাইন না করে, যেহেতু ফি ইন দ্য গ্যাপস, কালকে কিন্তু 28 ফি ইন দ্য গ্যাপস বলতে গেলে তাতে করতে হচ্ছে, সো ফি ইন দ্য গ্যাপস গুলো নিচে আন্ডারলাইন করবে না, জাস্ট আনসার গুলো লিখে যাবে গ্রামারের ক্ষেত্রে। এটা হচ্ছে মানে হ্যাঁ, অনেকের কনফিউশন থাকে যে পুরো সেন্টেন্সটা তুলে লিখবো কিনা। না, ওইটা পুরো সেন্টেন্স লিখতে হবে না, কারণ প্যাসেজ ফর্মে ওখানে এবিসি উল্লেখ করা থাকে, ইউ হ্যাভ টু জাস্ট রাইট ডাউন দ্য আনসার নাম্বারগুলো লিখে দিতে হবে, and obviously you have to mention the answer to the question now in this way. Then you will be also confirm that whereas you have answered all the questions. আর হচ্ছে যে চেষ্টা করা উচিত যে আমি সিরিয়ালি অ্যানসারগুলো দেওয়া। আচ্ছা, গ্রামার আর যদি সিরিয়াল মেইনটেইন না করলে কি খুব বেশি সমস্যা হয় না, তবে উচিত এটা করাটাই ভালো। আচ্ছা, এটা করাটাই ভালো। আর হলো সাবস্টিটিউশন টেবিল আছে আমাদের মানে থার্ড কোশ্চেনটাতে, ওখানে আমরা কি করব, সাবজেক্ট, ভার্ব এবং প্রেডিকেট এই তিনটা অংশকে আমরা ম্যাচিং করে পূর্ণাঙ্গ সেন্টেন্সটা আমাকে লিখতে হবে। এটা হচ্ছে মানে আমার সাবস্টিটিউশন টেবিলের কথা। আর কিছু তোমার যদি জিজ্ঞেস করা থাকে করতে পারো। ম্যাম, আপনি যেহেতু বলছিলেন যে আর্টিকেল দিয়ে শুরু হচ্ছে, তারপর প্রিপোজিশন, সাবস্টিটিউশন টেবিল এবং আরো কিছু গ্রামারের টপিক আছে, তো এইগুলোতে এখন একদম শেষ মুহূর্তে এই প্রিপারেশনগুলো কিভাবে নিতে হবে? গ্রামার তো এখানে কিন্তু আমাদের কালকে মার্কস 50, 30 হচ্ছে গ্রামার, 20 হচ্ছে কম্পোজিশন পার্ট, বাট সিলেবাস কিন্তু খুব একটা ছোট না, এটা আমিও বলছি। সো এই যে তোমাকে যারা পরীক্ষার্থী তারা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ ইউজেস গুলো, ফর্মুলাগুলো যেটা আছে, রুলস অফ ডিফারেন্ট চ্যাপ্টার্স, দে হ্যাভ টু সি ইট এন্ড সাম এক্সারসাইজেস, জাস্ট সলভ ইট, দেন ইউ ক্যান I hope everyone will give the good exam, best exam. ম্যাম, আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু অপেক্ষা করছে। হ্যালো হ্যালো, কে বলছো? আমি রোকসানা আক্তার বলছি। রোকসানা আক্তার, কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি আপু। আপু, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ। আচ্ছা আপু, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ, ঠিক আছে, ভাষা ও ব্যাকরণ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সন্ধিতে কি ঘটে? ক ধ্বনির মিলন, খ শব্দের মিলন, গ বর্ণের মিলন। ঝটপট বলতে হবে। খ শব্দের মিলন। খ শব্দের মিলন নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল ক ধ্বনির মিলন। আরো একজন বন্ধু আছে। হ্যালো আপু, আমি আশা বলছি। আশা, কেমন আছো আপু? জি আপু, ভালো। আপু, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7 এ। ক্লাস 7 এ। আচ্ছা আপু, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য, ঠিক আছে, ইতিহাস ও ঐতিহ্য থেকে থাকছে আসার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে বাংলা রামায়ণ রচয়িতা কৃত্তিবাস নদিয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ক ফুলিয়া, খ মাক্কনপুর, গ মাকন্দি। ঝটপট বলতে হবে। আপু, অপশন ক ফুলিয়া। অপশন ক ফুলিয়া নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। মিশরে তুর্কি আমির মোহাম্মদ আল ইকশিদের রন্ধনশালায় প্রতিদিন কতটি মেষ রান্না করা হতো? ক 50টি, খ 75টি, গ 100টি। আপু, অপশন খ 75টি। অপশন খ 75টি নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল গ 100টি। অন্য বন্ধুদের জানিয়ে রাখছি, 100টি মেষের সাথেও 100 মেষ শাবক, 250 রাজহংস, 500 মোরগ ও 1000 কবুতরের মাংস রান্না করা হতো। ম্যাম, আমরা আবার আপনার কাছে ফিরছি। ম্যাম, আমরা তো শুনছিলাম যে গ্রামারের এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে আসলে রুলসগুলো দেখা আর একটু এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে, কিন্তু ম্যাম এমনিতে যে দেখা যায় যে যেহেতু ইংরেজি ভাষা আমাদের ব্যবহার কম করা হয়, তো যে টপিকগুলো আছে এর মধ্যে বাচ্চারা কোনটা ভুল করে বেশি, সেগুলো একটু জানতে চাই। আসলে ভুল বলতে হচ্ছে যেটা ওরা মানে প্র্যাকটিস করতে ভয় পায়, আমি বলবো যে ফার্স্ট অফ অল টেন্স, আচ্ছা, ভার্ব, ইউজ অফ ভার্বস এন্ড দেন প্রিপোজিশন। মানে ভুল তো সবকিছুতে কম বেশি হচ্ছে, তো এই দুটাতে বাচ্চাদের একটু বেশি ভয় দেখা যায়। এবং ভার্বে ভুল করার কারণে ওরা যখন একটা আনসিন মানে একটা ডায়লগ হোক, একটা ইমেল কিংবা কম্পোজিশন বা লিখতে যায়, তখন ওরা ভুল করছে। সো গ্রামাটিক্যাল মিস্টেকটা থেকে হলে তো তখন মার্কসও তাতে কম চলে আসছে। সো এই বিষয়গুলোর জন্য যে রুলস অফ ভার্বস, রাইট ফর্মস অফ যে ভার্বসের চ্যাপ্টারটা আছে, এগুলো দেখতে হবে। কখন আমাকে, যেমন অনেক সময় টু থাকলে পরের ভার্বটা সাধারণত আমরা জানি মানে যেটা বেসিক এটাই বসে, কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে, যেমন উইথ এ ভিউ টু। সাপোজ আই হ্যাভ কাম টু দিস প্রোগ্রাম উইথ এ ভিউ টু not saying something.
দিস ইজ দ্য মানে ফ্যাক্টর যে তোমাকে এটা পড়তে হবে। আচ্ছা আচ্ছা, এবং শুধু ওই যেটা বললাম পড়লেই হবে না, ইউজ করতে অ্যাপ্লাই হবে। করতে হবে। আচ্ছা, আর হলো যে প্রিপোজিশন, প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা চ্যাপ্টার আছে, সেখানে মিনিং সহ দেওয়া আছে। কারণ জি, জি। একটা প্রিপোজিশনের সাথে যেটা আমরা জানি গ্রুপ ভার্ব, সেটা ওয়ার্ডটার মিনিংটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। জি জি, তো এগুলোর জন্য মানে ইংলিশ টু ইংলিশ মিনিংটা যদি পড়া হয়, তখন আমি কখন অ্যাবাইড বাই হবে, কখন অ্যাবাইড টু হবে, কখন অ্যাবাইড ইন হবে, আমি জাস্ট সিম্পল তিনটা বলছি। জি, জি। তখন কিন্তু বাচ্চারা সেই মানে ফিল ইন দ্য গ্যাপস হোক, অথবা সে যখন নিজে লিখছে ক্রিয়েটিভ কিছু, তখন মিনিংটা জানলে সে জানলে বুঝতে কিন্তু পারবে। তাকে সে মানে মানে সঠিক ইয়েতে বসাতে পারবে, আচ্ছা আচ্ছা, ইউজ করতে পারবে। আর সবচেয়ে বেটার হচ্ছে যে যদি আমরা আমাদের বাংলা ভাষার পাশাপাশি মানে কিছুটা মানে ইংরেজিটা যদি প্র্যাকটিস আমরা করি, আমি মানে মানে সম্মানের সাথেই বলছি, তাহলে কিন্তু বাচ্চাদের এই ভয়টা থাকে না। আচ্ছা আচ্ছা, বিশেষ করে ছোট বাচ্চারা, বিশেষ করে যে মানে স্কুলের বাচ্চাদের মানে এই ভয়টা চলে যায়। সাপোজ এই প্র্যাকটিসের জন্য আমি কি করা যায়, শুধু স্কুলের বইয়ের বাইরেও কিন্তু অনেক কিছু করা যায়। সাপোজ আমরা বাসাটা ইংলিশ নিউজ পেপার রাখি, আমরা বাসায় মানে মাঝে মাঝে ডায়েরি লেখা, বাচ্চাদের ডায়েরি লেখা চর্চাটা। ইংরেজি ভাষাটা আসলে চর্চার অনেক বেশি দরকার, তাহলে তারা ব্যবহারিক প্রয়োগটাও ঘটাতে পারবে। তো ম্যাম আপনি বলছিলেন যে নিউজ পেপার পড়া এবং পাশাপাশি ডায়েরি লেখার অভ্যাসটা করা, তার আর কি করা পাশাপাশি যেতে লেখার পারে? আগে যেটা রয়েছে তোমার লিসেনিং, যেটা আমরা করতে পারি। যেমন অনেক আমাদের এখন আমাদের দেশের প্রতিটা চ্যানেলে এখন মানে ইংলিশ নিউজ হচ্ছে, জি জি, এটা শোনা। কারণ এখানে আমি যখন শুনবো, লিসেন, when I will listen then I have to understand and obviously it will become my part of my daily uses words. সাপোজ বাচ্চারা যেমন অন্য ভিনদেশি কার্টুনগুলো দেখে কিন্তু অন্য ভাষা কিন্তু বেশ ভালোই বলতে পারে, কিন্তু এখন যদি সেই ক্ষেত্রে আমরা যদি ওইরকম ভাবে বাচ্চাদেরকে একটু হ্যাবিচুয়েটেড করি, you have to listen to some English news according to their age, then they can also hear something and take it in their brain and become habituated. আর তার পাশাপাশি হচ্ছে বাসায় টুকটাক বলা, ফ্রেন্ডদের সাথে কথা বলা। যেমন আমাদের স্কুলে কিন্তু, আমার মনে হয় এটা অনেক স্কুলে রয়েছে, আমাদের স্কুলে কিন্তু যেমন ক্লাস 1 থেকে স্পোকেন আচ্ছা আচ্ছা, একটা স্পোকেন চর্চা করা হয়। যদিও এখানে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষাটা তো নেওয়া হয় যাতে মাস্ট দে হ্যাভ টু প্র্যাকটিস, দে হ্যাভ টু সে, তো এগুলো একটু রাখা প্রয়োজন। এবং ফ্রেন্ডদের সাথেও যখন কথা বলে বাচ্চারা তো মানে টিচারদের সাথে মানে ফ্রেন্ডলি যতটুকু না, ফ্রেন্ডদের সাথে একটু বেশি কথা ওদের বলা হয়, তো ওখানে যারা ইংলিশ ওয়ার্ডটা ইউজ করে, ওখানে দে শুড নট বি বোদার দ্য হোয়ার ইজ আই এম সেইং দ্য কারেক্ট ওয়ার্ডস, তাহলে কিন্তু ওদের এই মানে ফ্লুয়েন্সিটা চলে আসে, এটা চলে আসে। আচ্ছা আচ্ছা, আর হলো তার পাশাপাশি আমি বলবো যে রিডিং, ভালো গল্পের বই পড়া, এখন বাংলাদেশে অনেক বই অ্যাভেলেবল। তারপর হচ্ছে রাইটিং, যেটা বললাম যে নিজের ডায়েরিতেই লিখতে পারছি, এগুলো যে টুকটাক আমরা বাচ্চাদেরকে একটু প্র্যাকটিস করাই, বাচ্চারা নিজের মতো করে পড়ে ফেলে, তাহলে কিন্তু ইংরেজি ভীতিটা থাকবে না। হয়তোবা অনেক স্কুলে বাচ্চাদের খুব পারফেক্টলি সেটা গড়ে তোলা হয়, কিন্তু পুরো বাংলাদেশের জন্য এই জিনিসগুলো একটু, মানে বিশেষ করে গ্রামাঞ্চলে যারা আছে তাদের রুরাল এরিয়াতে, যেগুলো একটু জোর দেওয়া উচিত, এটাই মনে করি। ম্যাম আমরা আরো কথা বলবো, আমরা সিলেবাস বিষয়ে আরো কিছু জানবো, তবে বন্ধু অপেক্ষা করছে, তার সাথে কথা বলে আসি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আপু আমি অপূর্ব। অপূর্ব, কেমন আছো? এই তো আপু। ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 9। ক্লাস 9, আচ্ছা ভাইয়া বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ, ঠিক আছে। ভাষা ও ব্যাকরণ থেকে থাকছে অপূর্বর জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? ক 50টি, খ 48টি, গ 33টি। তাড়াতাড়ি বলতে হবে। 50টি। গ 50টি নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল গ 33টি। বন্ধুরা এই সাথে আজকের মতো শেষ হলো ভাষা ও ব্যাকরণ বিভাগটি। আরো একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো আপু, আমি সাদিয়া। সাদিয়া, কেমন আছো? জি আপু ভালো। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 10 এ। ক্লাস 10 এ, আচ্ছা আপু বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বার্ষিক গতির বেগ প্রতি সেকেন্ডে ক 29.76 কিলোমিটার, খ 29.06 কিলোমিটার, গ 27.76 কিলোমিটার। ঝটপট বলতে হবে। আপু অপশন ক। অপশন ক, পুরো অপশনটি বলতে হবে। 29.76 কিলোমিটার। 29.76 কিলোমিটার নিলাম, এবং উত্তর একদম সঠিক।
অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। বাংলাদেশ কত তারিখে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে? ক 25 এপ্রিল 1972, খ 28 এপ্রিল 1972, গ 17 এপ্রিল 1972। আপু অপশন গ 17 এপ্রিল 1972। অপশন গ 17 এপ্রিল 1972 নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল খ 28 এপ্রিল 1972। অন্য বন্ধুদের জানিয়ে রাখছি বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। ম্যাম আবার আপনার কাছে ফিরছি। ম্যাম আপনি তো বলছিলেন যে ইংরেজি চর্চাটা কিভাবে করা যেতে পারে। আবার আমরা একটু জেএসসি প্রসঙ্গে আসি। তো জেএসসি যে গ্রামারের টপিকগুলো আমরা সম্পর্কে জানছিলাম, তো তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যারেশন এবং ট্রান্সফরমেশন, যেটা আমরা ন্যারেশনটা যেমন অনেক বেশি ব্যবহারও করা হয় বাস্তব জীবনেও। তো ম্যাম এগুলো নিয়ে দেখা যাচ্ছে ছোটোখাটো ভুল থেকেই যায়, তো এটা দূর করার জন্য কি কি ধরনের স্টেপ নিতে পারে? ন্যারেশনটা এখন প্যাসেজ ফর্মে আমাদেরকে ক্লাস 8 জেএসসি তে করানো হয়। তো প্যাসেজ ফর্মে হলো এখানে ওই যে প্রথমে আমাকে সেন্টেন্স ওয়াইজ কিছু রুলস, ওই যে সেই একই কথা থেকে যাচ্ছে, এভরিথিং এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ রুলস। তোমাকে কখন ভার্ব ইউজ করতে হবে, কখন প্রোনাউন ইউজ করতে হবে, এটা ফিক্সড করা রয়েছে। যেমন আমরা বাংলায় বলি আমি ভাত খাই, মানে এখানে আমি তারপর হচ্ছে ভাত তারপর খাই, কিন্তু ইংলিশে কিন্তু আই ইট রাইস, ভার্বটা কিন্তু আগে চলে আসছে। তো সেরকম ভাবে যেহেতু ফিক্সড রুলস রয়েছে, তো ন্যারেশনের ক্ষেত্রে যেটা মানে সেন্টেন্স ওয়াইজ আমি যখন একটা সেন্টেন্স থেকে একটাতে কনভার্ট মানে নিচ্ছি, স্পিচ চেঞ্জ করছি, সে রুলসটা যেমন আমি ইনডিরেক্ট স্পিচ করতে হলে দ্যাট কখন বসে, কখন আমার টু বসে, কখন আমার দ্যাট বসবে না, আমাকে যে স্পিচটাকে লিঙ্কিং হিসেবে যে ওয়ার্ডটা ইউজ করা হবে সেটা কখন বসবে না, আই হ্যাভ টু রিমেম্বার দিস এন্ড রিমাইন্ড দিস। সেটা হচ্ছে যেমন আমরা টু কখন বসাই, যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যেমন প্লিজ গিভ মি a glass of water, she said to me please give me a glass of water. In that case যেহেতু প্লিজ ইউজ হয়েছে, সেখানে আমি বলবো she requested me not that to give me a glass of water. আচ্ছা, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু এবং এক্সট যখন কোনো ইন্টারোগেটিভ থাকছে সেখানে আমাকে দ্যাট বসানো যাবে না। আচ্ছা, সেখানে আবার আমাকে যদি WH বেসড কোশ্চেন হয়, WH ওয়ার্ডটা বসানোর পর আমাকে সাবজেক্ট দেন ভার্ব তোমাকে বসাতে হবে। আর অন্য ক্ষেত্রে কিন্তু সবগুলোতে আমাকে দ্যাট ইউজ করতে হবে, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। আর তার পাশাপাশি আমাকে খেয়াল রাখতে হবে পারসন চেঞ্জ হবে, ভার্ব টেন্স চেঞ্জ হবে, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আর কখন টেন্স চেঞ্জ হবে না, যখন নাকি আমার কোনো চিরন্তন সত্য থাকবে, সেক্ষেত্রে আমাকে টেন্স চেঞ্জ করা যাবে না, মানে এগুলো আমাকে খেয়াল করতে হবে। আর তার বাইরে বাইরে কিছু রুলস রয়েছে, যেমন কখন অ্যাড্রেস করে কিছু বলা হলো, সাপোজ ইফ আই সে এশা কাম হিয়ার, দেন অ্যাড্রেসিং অ্যাজ এশা, এই ধরনের ভোকেটিভ নাম থাকলে আর কেস থাকলে আমাদের এটা বসাতে হয়। তো এই রুলসগুলো মেয়েদেরকে একটু ভালো করে চর্চা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, কোশ্চেনটা পাওয়ার পর ইউ হ্যাভ টু গো রিড দ্য কোশ্চেনস অ্যাট ফার্স্ট। প্রথমেই যদি আমি অ্যান্সার লেখা শুরু করি তাহলে কিন্তু হবে না, আমাকে পুরোটাই কে স্পিকার কে লিসেনার সেটা আমাকে ভালো করে বুঝতে হবে, তারপর আমাকে মানে শুরু করতে হবে। ওইটা আর কি আমি বলবো। আর ম্যাম ট্রান্সফরমেশনেও কি সেই একই রকম রুলস? ট্রান্সফরমেশন তো এখানে তো ভয়েস আছে, এখানে ভয়েস বানাতে প্যাসিভ অ্যাক্টিভ, সাবজেক্ট আগে ওইটা ডিগ্রি আছে, তারপর হচ্ছে সেন্টেন্স বেসড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, এগুলো রয়েছে। তো এখানেও করতে হলে প্রত্যেকটাকে একসাথে তো সবগুলো দেখা যাবে না। যেমন ভয়েসের চ্যাপ্টারটা আমি যখন করব, যে আমি এটা কোন মানে আমাকে কি প্যাসিভ করতে হবে না অ্যাক্টিভ করতে হবে, সেই অনুযায়ী আমি অ্যান্সারটা লিখবো। আমরা জানি যদি অ্যাক্টিভ হয় তাহলে আমাকে কি করতে হবে, সাবজেক্টটাকে আমাকে আগে নিয়ে আসতে হবে, তারপর আবার টেন্স অনুযায়ী ভার্ব বসবে এবং ভার্বে পার্টিসিপল বসবে, মানে পাস্ট পার্টিসিপল বসে বাকি অংশ। এইভাবে কিন্তু আমাকে মানে কোশ্চেনটা বুঝে আমাকে করতে হবে। তো কোশ্চেন বোঝার আগে আমাকে পড়াগুলো রেগুলার করতে হবে, ক্লাস ফলো করতে হবে। আর এখানে আমি একটা কথা বলি, আমি স্টুডেন্ট থেকে শুধু আমাকে বললে হবে না, আমি টিচার হিসেবেও কিন্তু আমাকে এরকম ট্রেইনড আপ টিচার হতে হবে, আপ টু ডেট ট্রেইনড আপ, যেটা আমাদের এখন দেখা যাচ্ছে প্রতিটা মানে স্কুলেই আমরা কিন্তু এটা করতে হচ্ছে। সরকার বিভিন্ন রকম ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়, আমাদেরকে বিভিন্ন ট্রেনিং এ পাঠানো হচ্ছে, বিকজ টিচার শুড অলসো বি কোয়ালিফাইড এন্ড ট্রেইনড টিচার। আমি যদি নিজে না জানি তাহলে কিন্তু হারাতে পারবো না। সো বাচ্চাদের পাশাপাশি আমাদের শিক্ষকদেরকেও কিন্তু ট্রেইনড আপ হতে হবে এবং কোয়ালিফাইড সেটা থাকতে হবে, যাতে আমি বাচ্চাটাকে মেক হার আন্ডারস্ট্যান্ড। আর অভিভাবক হিসেবে সবার একটু, যেটা অভিভাবক তো সবাই সচেতন, সবাই সবার বাচ্চার অবশ্যই সবচেয়ে ভালো আমরা চাই, তো ওনাদেরকেও যে বাচ্চার কোন জিনিসটা হলে তাকে ইংরেজি ভীতিটা দূর করা যায় সেটা কিন্তু একটু খেয়াল রাখা দরকার। যে কারণ বাসাতে আমাকেও কিন্তু টুকটাক ইংলিশে বলা,
ভাই বোন কথা বলা, এইগুলো কিন্তু রাখতে হবে। তো করতে গেলে তখন প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস তখন আমার কাছে ক্লিয়ার হচ্ছে, কারণ কাজটা কি আমি করছি না মানে অন্যের কাজটা করা হয়েছে, তখন কিন্তু ভয়েসটা ক্লিয়ার হয়ে যায়। আবার ডিগ্রির ব্যাপারটাও একই, যখন নাকি ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে, মানে একটা দোষ গুণের পরিমাণ, জি জি, তাই না? তো কখন আমাকে দেন বসাতে হবে, কখন দা বসাতে হবে, কখন ওয়ান অফ দা হবে, কখন ভেরি ফিউ হবে, এই জিনিসগুলো আমাকে খেয়াল করতে হবে। চর্চার মধ্যে থাকলে আসলে সবই সম্ভব। চর্চা সেটা আমাকে মানে শুধু পড়া না, মানে আমাকে ব্যবহারিক প্রয়োগ করা উচিত, তাহলেই কিন্তু আর এই ভয়টা থাকে না। আমি বাংলা কিন্তু একটা রচনা লিখতে দিলে বাচ্চারা খুব সুন্দর লিখতে পারছে, বিকজ ওই কথাটা সে বলছে, সে ভাবছে, কিন্তু মানে অন্য ভাষা দিতে গেলে দেখা যায় যে একটু আটকে যে যেটা কি আছে কম্পোজিশন। ম্যাম হ্যাঁ, যখন চলে আসলো সেটা সম্পর্কে আমরা একটু জেনেই নিই যে কম্পোজিশন পার্টটা, শর্ট কম্পোজিশন, যেমন ওদের তো 20 মার্কস আছে কম্পোজিশন পার্টে। ম্যাম এখানে কি কোনো ওয়ার্ড লিমিট দেয়া আছে? শর্ট কম্পোজিশনের জন্য 250 ওয়ার্ডস। আমরা আরো কথা বলবো ম্যাডামের সঙ্গে, তবে তার আগে তোমাদের সাথে খেলবো ছবির গ্যালারি। হ্যালো, হ্যাঁ আপু, আমি ইমা। কেমন আছো বন্ধু? জি আপু, ভালো। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ। আচ্ছা ঠিক আছে আপু, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, ইনি একাধারে নাট্যকার, গীতিকার, অভিনেতা ও শিক্ষাবিদ, তার নাম বলো। ক আসগার ইবনে শাইখ, খ সিরাজ মাহমুদ, গ অখিল চন্দ্র রায়। দ্রুত বলতে হবে। আপু খ সিরাজ মাহমুদ। খ সিরাজ মাহমুদ নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল ক আসগার ইবনে শাইখ। ম্যাম আপনার কাছে ফিরছি আবার। ম্যাম আমরা বিরতির আগে শুনছিলাম যে কম্পোজিশন লেখার নিয়মগুলো সম্পর্কে, ম্যাম সেটাই যদি আমরা কন্টিনিউ করি। এখন তো হচ্ছে শর্ট কম্পোজিশন, এখানে ওয়ার্ড লিমিটেশন আছে 250 ওয়ার্ডস। আচ্ছা, এখানে আমাকে যেটা খেয়াল রাখতে হবে, বাচ্চাদেরকে যেটা মানে লক্ষ্য রাখতে হবে, যে আমি যে টপিকসটা আমার দেওয়া আছে সেটা রিলেটেড আমাকে লিখতে হবে, এবং এখানে অতিরিক্ত কিন্তু কোনো ইনফরমেশনের প্রয়োজন নেই, যেটা মানে প্রয়োজন সাপেক্ষে প্রাসঙ্গিক যেটা আসে সেটাই দিতে হবে। আর এখানে প্যাসেজ না করে সবাইকে মার্জিনের সাথে লিখতে হবে। এখন কিন্তু এই যে আমরা যেটা আগে লিখতাম যে প্যারাগ্রাফ করে, এটা প্যারা করা হবে না, জাস্ট একটা ইয়েতে লিখতে হবে, একটা প্যাসেজের মতো লেখার পর তবে কিছুটা গ্যাপ রেখে আমি আরেকটা প্যাসেজ লিখবো। আর হলো যে লেখার সময় নিটনেস, এবং আমি একটু আগে নিজে চিন্তা করে তারপর লেখা, মানে ওভার রাইটিং করা ঠিক না। আর হচ্ছে আমাকে অবশ্যই টেন্স, ভার্ব, স্পেলিং মিস্টেক, স্পেলিং এ যেটা মানে বলা দরকার, সেটা হচ্ছে স্পেলিংটা মিস্টেক কখন হয়, যখন আমার প্রোনাউন্সিয়েশনটা ভুল হয়। জি জি, আমার যদি প্রোনাউন্সিয়েশন ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আমার স্পেলিংটা আমি ধরে ফেলতে পারি। তো বাচ্চাদেরকে পড়ার সময় লাউডলি মানে একটু শুদ্ধ উচ্চারণ যেটা সেটা যদি সে পড়ে এবং নিজে বানানগুলো বারবার প্র্যাকটিস করে, তাহলে কিন্তু অবশ্যই তার লেখায় কোনো ভুল থাকবে না, এবং প্রাসঙ্গিক লেখাটা থাকলে সে অবশ্যই খুব ভালো একটা নম্বর পাবে। আর হলো শর্ট কম্পোজিশনের ব্যাপারে মানে গদ বাঁধা মুখস্থ কিন্তু এখন করা মানে যায় না, আগে কিন্তু অনেক অপশন থাকতো, এখন কিন্তু একটাই অপশন থাকে, এবং এটা তো আনসিনই থাকে। তো তার সেজন্য একটু মানে প্রাসঙ্গিক যে মানে যে এগুলো আছে আর্টিকেলস থাকে, মানে আর্টিকেলস বলতে হচ্ছে মানে বিষয়বস্তু পড়া, তাছাড়া বই পড়া, তারপর নিউজ পেপার পড়লে আমি যেমন যদি আসে মানে সাপোজ ক্রিকেট, তখন কিন্তু আমি যদি আমার নিউজ পেপার পড়লে তার আইডিয়াটা থাকবে সেটা সম্পর্কে। আবার কিছু ক্ষেত্রে আমাকে বই একটু সাহায্য নিতেই হবে, বইকে একটু মানে দেখতে হবে, নিজে আবার কিছু লিখতে হবে নিজের মতো করে, হুবহু মানে গদ বাঁধা মুখস্থ না করে, আর কি মেমোরাইজিংটা না করে আমাকে নিজের মতো করে ক্রিয়েটিভিটি থাকতে হবে। ম্যাম আমরা আর শুনবো, তবে বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কেমন আছো? এই তো ভালো আছি। আপু তোমার জন্য, তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব সেটা ঝটপট বলে দাও। জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, মৃত্যুর কত বছর পর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়? ক 34 বছর, খ 32 বছর, গ 38 বছর। দ্রুত বলে দাও। খ 32 বছর। খ 32 বছর নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল ক 34 বছর। ম্যাম আমরা তো এতক্ষণ জেএসসি সম্পর্কে অনেক কিছুই শুনলাম, জেএসসির টপিকগুলো সম্পর্কেও জানলাম, তো আমরা দেখছি যে এখন কোশ্চেন প্যাটার্নটা বেশ বদলে গেছে, তো এই নতুন প্যাটার্নটা কতদিন থেকে চলছে? এটা হচ্ছে গত মানে আমাদের এই বছর মানে তৃতীয় বছর চলছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ বলতে হচ্ছে বাচ্চাদের কিন্তু এখন গ্রামার, আমি সেকেন্ড পেপারের কথা বলছি, গ্রামারে এখন ছোটখাটো সবগুলো বিষয়কেই অন্তর্ভুক্ত করা হচ্ছে। নম্বর কম, কিন্তু ওদের কিন্তু এই যে 30 মার্কসে তো 28 ফিল দ্য গ্যাপস তাদের করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, যেহেতু কালকে পরীক্ষা, তুমি জিজ্ঞেস করেছিলে পরীক্ষার সময় কিভাবে মানে প্রস্তুতি নেওয়া উচিত, ইউ শুড হ্যাভ বাজেট ইউর টাইম। আচ্ছা,
আমি গ্রামারটার জন্য আমি কতটুকু সময় দিব, আমাকে শর্ট কম্পোজিশন লিখতে হবে, কারণ আমাকে সবগুলো অ্যানসার করা আসলে অনেক জরুরি এই ক্ষেত্রে আমাকে শুদ্ধভাবে লিখতে হলে আমাকে মানে টাইমিংটা বাজেট করে নিতে হবে। আমাকে যে বিষয়টা আমি একটু কঠিন সেটা হয়তো আমি একটু পরে অ্যানসার দিলাম, কিন্তু ওই কঠিনটাকে নিয়ে আমি যেন সময়টা নষ্ট করা হয়। ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য রইল অনেক শুভকামনা। তোমাদেরকেও ধন্যবাদ, এনটিভিকে এবং জানার আছে বলার আছে অনুষ্ঠানকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আজকের আয়োজন।